আসসালামু আলাইকুম। শুরু করছি চিত্রচিরে চৈত্র মাস পর্ব ৭। লিখেছেন মম সাহা। রাতটা যেন হুট করেই প্রয়োজনের তুলনায় নিশ্চুপ হয়ে গিয়েছিল সেদিন। চিত্রা অপলক তাকিয়েছিল তার বাবার দিকে। সে ভেবেছে বাবা হয়তো মজা করছে। পর মুহূর্তে বাবা হয়তো হো হো করে হেসে উঠে বলবে, কেমন ঢোক দিলাম বলো তো। কিন্তু তেমন কিছুই হলো না। বাবার মুখটা গম্ভীর থেকে আরো গম্ভীর হলো। গাম্ভীর্যের সেই আবরণ যেন ছেয়ে গেল প্রাকৃতির মাঝেও। সোডিয়ামের মোহনীয় সেই হলুদ বর্ণ আলোটার মাঝেও কেমন অবিশ্বাসের উজ্জ্বলতা। চিত্রা বাবার দিকে তাকিয়ে বেশ খানিকটা সময় নীরব থেকে অবিশ্বাস্যকর কণ্ঠেই বলল, আব্বু কি বলছেন এসব? নুরুল সওদাগর খুব গোপনে শ্বাস ফেললেন। সে আর বেশিক্ষণ চিত্রার দিকে তাকিয়ে থাকতে পারলেন না। বারান্দার বাহিরে দৃষ্টি নিবদ্ধ করে বেশ রুক্ষ কণ্ঠে বললেন, সত্যি বলছি সব। তুমি তখন দুদিনের শিশু। নিষিদ্ধ পল্লীর মহিলাদের সন্তান জন্ম দেওয়ার নিষেধ। কিন্তু যদি সেই সন্তান মেয়ে হয় তাহলে তারা ধুমধাম করেই বরণ করে নেয় সেই সন্তানকে। কারণ ভবিষ্যতে তাদের ব্যবসায় লাভজনক মূলধন সেটা। তোমাকে যে জন্ম দিয়েছে তোমার জন্মদাত্রী, সে চায়নি তার মতন এমন দোজক তোমার ভাগ্যে জুটুক। তুমি জন্ম নিবে বলে তাকে হসপিটালে ভর্তি করানো হয়। তখন তোমার তুহিন ভাইজানও অসুস্থ, তাই আমরা সে হসপিটালে গিয়েছিলাম। তোমার জন্মদাত্রী হুট করেই তোমার মায়ের কোলে তোমাকে তুলে দিয়ে আকুতি মিনতি করে উঠল। তার জীবনের ভয়ঙ্কর বর্ণনাও দিল। তোমার মায়েরও শিশুদের প্রতি সহমর্মিতা বেশি ছিল, তাই নিয়ে এলো তোমায়। এ বাড়ির কোনো মানুষ জানে না তুমি কার মেয়ে। কেবল আমি আর তোমার মা জানি তোমার জন্ম পরিচয়। চিত্রার নয়নে ঘেঁষে ততক্ষণে ঝরে পড়েছে কত অশ্রুকণা। ঘৃণায় ভরে উঠেছে আঙ্গিনা। এক মুহূর্তে মিছে হয়ে গেল তার এই জনম। কি নোংরা, কি বিচ্ছিরি অতীত। মনে হলো সে যেন কোনো নর্দমার কীট, সমাজের এক নোংরা মানুষ। আব্বুজি তাকে পছন্দ করতেন না, সেটাই তার প্রাপ্য। এত ভালোবাসা তো কভু তার প্রাপ্য ছিল না। নুরুল সওদাগর চায়ের কাপটা বারান্দায় চওড়া গ্রিলটার উপর রাখল। পাঞ্জাবের পকেট থেকে রুমাল বের করে মুছে নিল তার মুখমণ্ডল। মুখ মোছার নাম করে কিছু অশ্রুকণাও বোধহয় মুছে নিলেন। কে জানে আধারের কোল ঘেঁষে যাওয়া গল্পের কথা। পকেটের রুমাল পকেটে রেখে নুরুল সওদাগর গলা পরিষ্কার করে বললেন, তুমি তো জানলে তোমার অতীত, এখন একটা কথা রাখবে? চিত্রার কণ্ঠে তখনও কান্নার ছাপ, তবুও সে অস্পষ্ট সুরে উচ্চারণ করল, জি আব্বু বলেন। তুমি বিয়ে করে ফেলো চিত্রা। মনে করো না তোমার অপছন্দ করি বলে সেটা বলছি। তুমি আমার দায়িত্বে ছিলে। আমি তোমার ভালো একটা ভবিষ্যৎ গড়ে দিতে চাই। আজ আছি কাল নাও থাকতে পারি। তোমার দায়ভার তখন কে নিবে? এই বাড়ির সবাই হয়তো তোমার ভালোবাসে, কিন্তু আমরা না থাকলে তারা হয়তো ফিরেও চাইবে না, কারণ তোমার সাথে তাদের রক্তের সম্পর্ক নেই। চিত্রার অবুঝ মন পরপর ধাক্কায় তখন নিস্তব্ধ। রাতের দীর্ঘশ্বাসগুলো তখন বুকের ভেতরে জমে জমে পাহাড় সমান হয়ে গিয়েছে। এই পাহাড়ের ভীষণ ওজন নিতে পারছেন না চিত্রা। কেমন দম বন্ধ হয়ে এসেছিল সেদিন। আবেগের বশে কিংবা নিজের প্রতি ঘৃণা থেকে সে রাজি হয়ে গেল বাবার প্রস্তাবে। হয়তো ঋণও শুধরানোর অপচেষ্টাটাও ছিল। সেদিনের কথা থামতেই বিরাট এক বিষাক্ত দীর্ঘশ্বাস ফেলল চিত্রা। সেদিন কাঁদলেও আজ কাঁদছে না চিত্রা। হুট করে কি সে পাথর হয়ে গেল? বাহার তখনও নির্জীব, চোখের দৃষ্টি রাজপথে। হাতের চায়ের কাপের গরম গরম চা এখন শরবত প্রায়। ভিতরের তরতাজা অনুভূতিও কেমন নিস্তেজ। বাহারের নীরবতা ভয় জাগালো চিত্রার মনে। বাহার ভাই বুঝি আজ চির বিচ্ছেদ ঘোষণা করবে? ঘৃণার থুতু বুঝি তার উপর ছুঁড়ে মারবে বাহার ভাই? মারুক না হয়, সে সহ্য করে নেবে। ঘৃণাটা তো আর তার দোষের পাবে না। অদৃষ্টের পরিহাস, তবে আক্ষেপ কিসের, আফসোস কিসের? নিজের ভাগ্য যদি সে নিজে গড়ত তাহলে কি আর থুতু ফেলতে পারত কেউ? না, অনিশ্চিত ভবিষ্যৎ রচিত করত।
তবুও যদি মানুষ তাকে দোষী ভাবে তবে মেনে না হয় নিবে সে দোষ। চিত্রার মনের ভুল ভাবনার কার্তুজকে ভেঙে গুঁড়িয়ে দিল বাহার। হাতের চায়ের কাপটা পাশেই ছুঁড়ে ফেলে বেশ স্বাভাবিক কণ্ঠেই বলে, তোমার কি সেসব শুনে নিজের উপর ঘৃণা জন্মেছিল রঙ্গনা? এমন পরিস্থিতি বাহারের এই প্রশ্নটা চিত্রা আশা করেনি। জীবনে তো আশা ছাড়াই কত কিছু হয়। ছোট কণ্ঠে চিত্রা উত্তর দিল, করাটা কি স্বাভাবিক না বাহার ভাই? বাহার হাসল, চিত্রার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিল। এই প্রথম বোধ হয় বাহার চিত্রাকে ছুঁয়ে দিল, তাও স্নেহের হাতে, কোনো লোভ লালসা বিহীন। অতপর মিষ্টি করে বলল, অস্বাভাবিক সেটা তুমি নিজেকে কেন ঘৃণা করবে রঙ্গনা? তোমার বরং বুক ফুলিয়ে একটা ভীষণ স্বচ্ছ শ্বাস নেওয়া উচিত। তোমার জন্মদাত্রী সে কোথা থেকে এসেছে কিংবা তার পরিচয় সব ভুলে যাও। মনে রেখো, সে কিন্তু মায়ের দায়িত্ব পালন করতে পিছুপা হননি। এই যে সে তোমার অন্য কারো কাছে দিয়েছিল, তোমার কি মনে হয় তার উপর কম ঝড় গিয়েছে এর জন্য? তাকে কি না কি সহ্য করতে হয়েছে তোমার ধারণা নেই। একটা কথা শুনেছ, জন্ম হোক যথাযথা, কর্ম হলো আসল। তোমার সাফল্য যখন আকাশ ছুঁয়ে দেবে, তোমার জন্ম পরিচয় তখন মরীচিকা। চিত্রা কেবল মনোযোগ সহকারে শুনল এই ছন্নছাড়া লোকটার কথা। মানুষটা কতটা গোছানো কেউ বুঝবে তার বাহ্যিক আবরণ দেখে। চিত্রা লম্বা এক নিঃশ্বাস নিল, শুদ্ধতম হাসি দিয়ে বলল, চলুন বাহার ভাই, ফেরা যাক। বাহারও ঘাড় কাত করে উঠে দাঁড়ালো। একটা রিকশা ডাক দিয়ে বসিয়ে দিল চিত্রাকে। বাহারকে উঠতে না দেখে অবাক হলো চিত্রা। কপাল কুঁচকে প্রশ্ন করলো, আপনি যাবেন না? তুমি যাও, আমি হেঁটে আসবো। বাহারের উত্তরে কুঁচকানো কপাল আরও কুঁচকালো। অবাক কণ্ঠে বলল, আমার সাথেই চলুন, হেঁটে আসার কি দরকার? আজ আমি আপনাকে বাড়ি অবধি না হয় নিয়ে গেলাম, কোনো একদিন আপনি পুরো শহর ঘোরাবেন। চিত্রার কথায় বিশেষ হেলদোল দেখালো না বাহার। পকেটে দুহাত গুজে কোকড়ানো চুলগুলো দুলিয়ে বলল, আমি হিমো নই রঙ্গনা, আর না তুমি রূপা। আমরা আমাদের মতো নেই। আমি এক দরিদ্রতার কষাঘাতে পিষে যাওয়া মানব, আর তুমি বাস্তবতার বেড়াকলে ঝলসে যাওয়া নারী। আমাদের গন্তব্য এক হলেও হয়তো পৌঁছানোর পদ্ধতি ভিন্ন। তাতে ক্ষতি কি? শেষ অবধি যদি সন্ধি হয় রাস্তা, তবে ব্যাপার নয়। চিত্রার দিক থেকে নজর সরিয়ে বাহার একবারে হাঁটা ধরল সোজা। চিত্রা কতক্ষণ তাকিয়ে রইল সেই বাহারের দিকে। লোকটা যদি একটু পিছু ফিরে তাকায় সে আশায়, কিন্তু তা আর হলো কই। লোকটা তো আর তাকালো না। সবসময় চিত্রা আশা ভেঙে দিতে লোকটা প্রস্তুত। চিত্রা ছোট শ্বাস ফেলল। থাক, সবার গল্পের বিবরণ এক হলেই সমস্যা। থাক না, বাহার রঙ্গনার গল্প কিছুটা অন্যরকম। ক্ষতি তো আর নেই। আজ অষ্টমতম দিনে পদার্পণ করল মুনিয়া বেগম ছাড়া সওদাগর বাড়ির লোকজন। তুহিন ভাইজান খুঁজছে, নুরুল সওদাগর খুঁজছে, তবে মুনিয়া বেগমের দেখা নেই। কেমন যেন হাওয়ায় মিলিয়ে গেল মানুষটার বাবার বাড়িতে কেউ নেই যে সেখানে যাবে। আপন বলতে এই স্বামীর বাড়ি ছিল। ওনার কলিগদের সাথে যোগাযোগ করার চেষ্টায় চলল, কিন্তু কেউই খোঁজ দিতে পারল না মুনিয়া বেগমের। চিত্রারও চোখ মুখ ভীষণ শুকনো। মা তাকে যতটা যত্ন করত অতটা যত্ন আর কেই বা করবে। মুখে ছোট ছোট ব্রণ, চোখের নিচে কালো আস্তরণ। মেয়েটার মায়া মুখখানার দিকে তাকালে কেমন হাহাকার করে উঠে বুক। অন্যদিকে ওহির মেজাজ আজকাল কিঞ্চিত ভালো। নওশাদ ছেলেটার প্রচুর জ্বালালেও বেশ সম্মান দেয় তাকে, অনেক বেশি সময় দেয়। হুটহাট রাস্তায় কোথায় থেকে যেন এসে হাজির হয়ে যায়। ঝগড়া করতে মন্দ লাগে না। খাবার টেবিলে দুপুরের খাবারের তোড়তাস চলছে। ওহি, চাঁদনি, অনয়, মাহাতাব, আফজাল সওদাগর, লতা বেগম সবাই খেতে বসেছে। রোজা সওদাগর এবং তার ননদ খাবার বেড়ে দিচ্ছেন। কাজের মেয়ে দোয়েল রান্নাঘর থেকে খাবার এনে দিচ্ছে। আজ খাবার টেবিলে ঘটল অন্যরকম ঘটনা। সবাই যখন খেতে ব্যস্ত, দোয়েল তখন মাছের তরকারিটা
বাটি টেবিলে এনে রাখলো। চিত্রার হঠাৎই দৃষ্টি আটকালো মাছের বাটিতে থাকা বড় মাথাটার দিকে। বয়সে ততটা ছোট না হলেও চিত্রার আবদারগুলো বেশ ছোটদের মতন। হুটহাট বলে বসে না ভেবে কত আবদারের কথা। যেমন আজই মাছের মাথাটা দেখে নিষ্প্রাণ চিত্রা ঝলমলে হাসি দিয়ে বলে উঠল, বড় চাচিম্মা, আমায় কিন্তু মাথা দিবে আজ। সবাই চিত্রার দিকে তাকিয়ে মুচকি হাসলো। যাক, মেয়েটা নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। আর বরাবরই চিত্রার জন্য বড় মাছের মাথাটা রাখা হয়। সে আবার বেশ মাছপ্রেমী। সবাইকে অবাক করে দিয়ে রোজা সওদাগর মাছের মাথাটা চাঁদনির প্লেটে উঠিয়ে দিল। চাঁদনি চিত্রার পাশে বসিয়ে খাবার খাচ্ছিল। রোজা সওদাগর এমন কাণ্ডে উপস্থিত সবাই হতভম্ব। চাঁদনি নিজেও অবাক হয়ে গেল। রোজা সওদাগর সবাইকে তার দিকে এমন হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বোকা বোকা হেসে চিত্রাকে আদরে সুরে বলল, তোর আবার তো একটু বেশি পুষ্টি লাগবে ক। হ্যাঁ তো হন দুইজনের খাওয়ার খাইতে হইব, তাই না? আমি তোরে বড় টুকরাটা দিমু, মাথাটা তোর আপাই খাক, কেমন? চিত্রা হুট করেই কান্না চলে এলো, কিন্তু সে প্রকাশ করল না। এটা হওয়াটা স্বাভাবিক। সবাই কি আর মায়ের মতন হয়? চিত্রা খাবারটা কোনো মতে গিলে নিয়ে মাথা নাড়িয়ে কৃত্রিম হাসি দিয়ে বলল, না না চাচি আম্মা, তুমি আপারেই দাও। আমি দেখেছো তো কেমন ব্যাককেলের মতন আবদার করলাম। এখন তো বড় আপারই ভালো খাবার প্রয়োজন, তুমি ঠিক করেছো। কথার নিচে চাপা পড়ল চিত্রার প্রগাঢ় অভিমান। চাঁদনি আপা তার প্লেট থেকে মাথাটা উঠিয়ে চিত্রার প্লেটে দিতে দিতে বলল, আম্মা, আপনিও না। আমাকে কখনো খেতে দেখেছেন মাথা? সবসময় তো চিতাবাঘই খায়। মেয়েটার পছন্দ, আপনিও না? অদ্ভুত। হো হো, হ খাবি কেমনে তোরা? তোদের চাচি তো চিত্রাকে সবসময় দিত। চিত্রা খাবে বলে কি তোরা খেতে পারবি না? সবারই তো হক আছে। রোজা সওদাগরের উত্তরে কেমন মুখ ঝামটি মারল। রসকসহীন কণ্ঠ। চিত্রা বড় আবার হাতটা ধরে ফেলল। খুব কষ্টে কান্না গিলে বলল, আপা দিও না গো, কারো হক মেরে খেতে পারবো না আমি। খাবার টেবিলে নিস্তব্ধ নীরবতা। সবাই কেমন ফ্যালফ্যাল আহাম্মক হয়ে তাকিয়ে রইল। চিত্রা এক মনে আলু ভাজাটুকু দিয়ে পুড়ে ভাতটুকু মাখিয়ে নিল। রোজা সওদাগরের তাকে মাছ আর সাধল না, বড় টুকরোটা সে তার মেয়ের জামাইয়ের থালায় উঠিয়ে দিল। সবাই চোখ মেলে দেখল এই স্বার্থপরতা। কারো মুখে কোনো শব্দ নেই। চিত্রা আর দু লোকমা ভাত গিলে কোনো মতে উঠে দাঁড়ালো। আর খাওয়া যে সম্ভব হচ্ছে না। এই খাবার যেন বিষের চেয়ে বিষাক্ত মনে হলো। মাহাতাবু আর মাছ ছুঁয়ে দেখল না। শাশুড়ির একচোখা কাহিনীর নীরব প্রতিবাদ করে সেও চুপ করে খাবার পাত থেকে উঠে গেল। মেয়ে জামাইকে উঠে যেতে দেখে রোজা সওদাগর গদগদ কণ্ঠে ডাক দিতেই তাচ্ছিল্যের হাসি দিল মাহাতাব। বেশ তাচ্ছিল্যের কণ্ঠেই বলল, যা খাওয়ালেন পেট ভরে গেছে। আপনার মেয়েকে না হয় আমার ভাগের মাছটাও দিয়ে দিন। আমার হকের জিনিসের প্রতি তত টান নেই। মাছ পাতে তুলল না ওহিও। অপমানে গা শিরশির করে উঠল রোজা সওদাগরের। সে মুখ বাঁকিয়ে বলল, ঘরের চেয়ে পরের টান বেশি এই বাড়ির মানুষের। চিত্রার তখনও কেবল টেবিল ছেড়ে কিছু দূর গিয়েছে। বড় চাচির কথায় ডুকরে উঠল সে। ছুটে গেল ঘরে। মা ছাড়া দুনিয়া কেমন আঁধার হয়ে গেল তার। এতদিনের নিয়ম ভেঙে আপন মানুষের বদলে অষ্টাদশী ভেঙে চূর্ণবির্ণ। এই বাড়িতে কেমন যেন বদলের সুর দেখা দিয়েছে। আর যে সুখের দিন নেই চিত্রার, তা বুঝতে তার বাকি রইল না। রাতের কালো আকাশে যেন বিরহের ছাপ। তারাদের নিশ্চুপতা রাতকে করেছে আরও গম্ভীর। চিত্রা ছাদের গাছগুলোতে সযত্নে পানি ঢালছে। সচরাচর রাতে গাছে কেউ পানি ঢালে না, কিন্তু মন খারাপ দূর করার জন্য সচরাচর কাজগুলো থেকে বেরিয়ে অন্যরকম কিছুই করা উচিত। চিলেকোঠার ঘর থেকে বাহার ভাইয়ের গুনগুনিয়ে গাওয়ার গানের শব্দ আসছে। চিত্রা দীর্ঘশ্বাস ফেলল। হাসতে খেলতে থাকা জীবনটার কি নিদারুণ পরিবর্তন হয়ে গেল এই 1 মাসের মাঝে। সময় বদলাতে সত্যি সময় লাগে না। শুনলাম তোমার নাকি হক মেরে খাওয়ার সময় ফুরিয়েছে।
শক্ত গম্ভীর পুরুষালী কণ্ঠে থমকালো চিত্রা। গম্ভীর কণ্ঠ হলেও কণ্ঠের মাঝে ঠাট্টার সুর। চিত্রা তপ্ত শ্বাস ফেলল, ক্লান্ত কণ্ঠে বলল, বাহার ভাই, ভাঙ্গা মানুষকে আর না ভাঙলেও তো পারেন। আমি ক্লান্ত। চিত্রার কথায় বাহারের তেমন পরিবর্তন দেখা দিল না, তবে উচ্চস্বরে হাসির শব্দ ভেসে এলো। চিত্রা সেই শব্দ শুনে হতাশার এক শ্বাস ফেলল। এহেন সময় এমন উদ্ভট উচ্চারণের বাহারের থেকেই আশা করা যায়। মানুষটা তো বরাবরই এমন, রাগ করে আর লাভ কি? চিত্রাকে চুপ থাকতে দেখেও হেলদোল দেখালো না বাহার, বরং বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, বুঝলে মেয়ে, এ জীবনে এত দ্রুত ক্লান্ত হলে চলবে না। তোমার তো সবে বাস্তবতা শুরু। যত্নে করা ননীন পুতুলের ন্যায় শরীরটাকে এখনও বহু ঘাত প্রতিঘাতের লড়াই চালাতে হবে। তৈরি তো? এসিড তো কেবল হাত পুড়িয়েছিল, বাহারটা এখন প্রায় অকেজো। কে জানতো বাস্তবতা নামক এসিড আমায় পুড়াবে। চিত্রার কথায় চরম বিধ্বস্ততার আভাস। দীর্ঘশ্বাসের হাহাকার নিস্তব্ধতায় ভয়ঙ্কর হলো। বাহার ছাদের রেলিংয়ের উপর উঠে বসল। লোকটার কি কোনো ভয় ডর নেই? এমন গা ছাড়া ভাব নিয়ে কিভাবে থাকতে পারেন মানুষ? তোমার আম্মু কোথায় যেতে পারে বলে মনে হয় তোমার? আমি তো জানি না। বুঝ হওয়ার পর আম্মুকে কোথাও যেতে দেখিনি, তার কলেজ ছাড়া। কিভাবে বুঝবো বলুন? চিন্তা করো না, ফিরে আসবে সে। আপন মানুষের ভয়ঙ্কর পরিবর্তন দেখার আগেই ফিরুক সে। আমার বড্ড ভয় লাগছে বাহার ভাই, মানুষের বদল কেমন ভয়ঙ্কর। চিত্রার কথার বাহার হাসল। স্বচ্ছ চোখের পাতায় দেখা দিল অগাধ জলরাশির আনাগোনা। বাহার ভাইয়ের চোখে এই জলরাশি বড্ড বেমানান। বাহার ভাই হলো পাহাড়, যে পাহাড় মাথা উঁচু করে বাঁচে, সে পাহাড়ের বিধ্বস্ততা মানায় না। নিচ থেকে দোয়েল ছুটে এলো ছাদে। চিত্রা এবং বাহারের মাঝে তখন নীরবতা। কি যেন ভাবনা ওদের। সেই নীরবতার জালকে ছিঁড়ে দিয়ে আগমন ঘটালো দোয়েল। ধীর কণ্ঠে বলল, চিত্রা আপা, বড় চাচি আপনারা নিচে যেতে কইছে। রাতের রান্নার আয়োজন আপনাকে করতে বলেছে। বড় চাচির নাকি শরীর ভালো লাগছে না। চিত্রা তাজ্জব হয়ে তাকিয়ে রইল দোয়েলের পানে। দোয়েলের বলা কথাটা তার বিশ্বাস হলো না। মনে হলো সে ভুল শুনছে হয়তো। যে মেয়ে এক গ্লাস পানি তুলে খায় না, সে কিনা এতগুলো মানুষের রান্না করবে? চিত্রা হতভম্ব অবস্থার দৃষ্টি এড়ায়নি বাহারের। সে পা ঝুলাতে ঝুলাতে বেশ আয়েসি ভঙ্গিতেই বলল, মেয়ে, তুমি ঠিকই শুনেছ। এত অবাক হচ্ছ যে? এখন তোমার বড় চাচির কোমর ব্যথা বাড়বে, মাথা ব্যথা বাড়বে, শরীরের অসুস্থতা বাড়বে, সাথে বাড়বে তোমার প্রতি তার অদৃশ্য অকারণ হিংস্রতা। সাবধানে থেকো মেয়ে, পৃথিবীতে সকল মানুষই খারাপ, তবে কেউ কেউ প্রশংসা পাওয়ার লোভে, সুযোগের অভাবে তার খারাপ গুণটা দেখাতে পারে না। তোমার বড় চাচি সুযোগ পেয়েছে এখন, এবার খোলস বদলানোর পালা। চিতার কেবল শুনে গেল বাহার ভাইয়ের কঠিন থেকে কঠিন সত্যি কথাগুলো। সত্যি মানুষ তবে খোলস বদলায়? সময়টা সেপ্টেম্বরের মাঝামাঝি। ভ্যাটিকান সিটিতে আজ অবনী বেগমের শেষ দিন। এই তো একটু পর তারা নিজেদের গন্তব্যে রওনা দিবে। এরপর ভুলে যাবে সে এই ভ্যাটিকের সিটিকে। এই ভিনদেশে অবনী বেগমের দান করেছে অগাধ বিশ্বাস ভাঙ্গার যন্ত্রণা। এই ভিনদেশকে সে আর মনে করবে? সে আর ফিরে চাইবে না এই দিকে। ভুলে যাবে সব যা আছে মিছে কলরব। ভুলে গিয়ে যদি ভালো থাকা যায় তবে ভুলে যাওয়াই শ্রেয়। এয়ারপোর্টে অপেক্ষারত অবনী। অধীর আগ্রহ তার উড়ে উড়ে যাবার। এদেশে আর যে টিকছে না মন। অনুভূতিদের ভোতা যন্ত্রণা দিবানিশি যে জ্বালাচ্ছে তা আর সে নিতে পারছে না। এ দেশ ছেড়ে চলে গিয়ে সমাপ্তি টানবে সে যন্ত্রণার। এয়ারপোর্টের ফর্মালিটি মিটিংয়ে আমজাদ সওদাগর এসে বসলেন অবনী বেগমের সাথে। চেরিকে অন্য জায়গায় রাখা হয়েছে রেস্টের জন্য। প্লেন ছাড়তে এখনও প্রায় ঘন্টা দেড়েক দেরি আছে। অবনী বেগম তাকালো আমজাদ সওদাগরের দিকে।
লোকটা কি নিয়ে যেন কয়েকদিন যাবৎ চিন্তিত, কেমন অস্বস্তি দেখা যায় মানুষটার মুখ জুড়ে। অবনী বেগমকে তাকিয়ে থাকতে দেখে আমজাদ সওদাগর বিব্রত বোধ করলো। কিঞ্চিত হেসে বলল, কিছু বলবে? আমজাদ সওদাগরের প্রশ্নের বিপরীতে প্রশ্ন ছুড়ল অবনীও, তুমি কি কিছু বলতে চাও? অবনীর প্রশ্নে আমজাদ সওদাগর অস্বস্তি বাড়ল। সে যে কিছু একটা বলতে চায় তা তার মুখ দেখে আন্দাজ করে যাচ্ছে, অথচ বলতে পারছে না। অবনী বেগম হয়তো আন্দাজ করতে পারল আমজাদ সওদাগরের না বলা কথাটা। অতঃপর ক্ষীণ হাসল, ভারী কণ্ঠে বলল, আজ তোমাকে একটা সত্যি কথা বলি আমজাদ, অনেক বছরের পিষে রাখা মিছে এক আবরণ আজ ছিঁড়ে ফেলি। আমজাদ সওদাগর অবাক হলেন অবনী বেগমের কথায়, ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন, কি কথা? এই যে আমি তোমার মেজ ভাইয়ের প্রান্তন, এই কথাটার পিছের ঐতিহাস্য জানাতে চাচ্ছি। আমজাদ সওদাগর বিস্ফোরিত নয়নে অবনী বেগমের দিকে তাকিয়ে রইল। এমন সময় এই কথাটা সে আশা করেননি, আর এই বিষয়ে তাদের পরিবারের কখনো খোলামেলা আলোচনা হয়নি। তাই এমন আলোচনা যে কস্মিনকালে হতেও পারে তা তার ভাবনার বাহিরে ছিল। অবনী বেগম আমজাদ সওদাগরের হতভম্বতা দেখে কিঞ্চিত হাসল, বেশ আরাম করে বসে বলল, তোমাদের পরিবারে এসেছিলাম মনের মানুষ পুষে রাখা ক্ষোভ নিয়ে তোমাদের ধ্বংস করে দিতে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তোমাদের প্রতি বেড়ে গেল মায়া, আর আমার ক্ষত যে কতটা ভিত্তিহীন ছিল তাও বুঝতে শুরু করলাম। তবে হয়তো আজ এসব কিছু বলার অহেতুক, তবে মনে হচ্ছে জীবনের এই পর্যায়ে এসে এই সত্যিটা তোমার জানা উচিত। কিছু অনুশোচনা তোমাদেরও থাকা উচিত ভুল ভাবার জন্য। আমজাদ সওদাগর অবাকের পাল্লা ভারী হলো, বিস্মিত কণ্ঠে বলল, কি বলতে চাচ্ছ? যা বলতে চাচ্ছি তা শোনার জন্য তুমি প্রস্তুত হও। আমার জীবনের মর্মস্ব সেই অতীত। সময়টা গ্রীষ্মের মাঝামাঝি। আমাদের গ্রামে তখন ডাকাতের প্রকোপ বেড়েছে। দিনের বেলা তো কাঠফাটা রোদ, আর রাতের হতো তুমুল ঝড়। চারিদিকে পানি বেড়েছে, সেই পানি দিয়ে আসতো জলদস্যু। তাই গ্রামে বড় বড় পুলিশ অফিসার আসে, টহল বসানো হয় জায়গায় জায়গায়। তখন আমি ছিলাম 15 বছরের কিশোরী। এ গ্রাম ও গ্রাম দাপিয়ে বেড়াতাম। একদিন দুপুরে কাঠফাটা রৌদ্রতে দেখা হয় আমার জীবনের সর্বনাশা পুরুষের সাথে। কিশোরীর মন তখনই সেই অপরিচিত পুরুষটার সান্নিধ্য এসে কেমন কেঁপে উঠল। সেই প্রথম আমি অনুভব করলাম বিশেষ কিছু, যা কখনো আমি এর আগে অনুভব করিনি। এক দুপুরে সেই অপরিচিত পুরুষকে প্রথম দেখে আমি ভয়ে কেঁদে দেওয়ার উপক্রম। লোকটা কি সুন্দর করে আমাকে কাঁদতে না করলো, কি সুন্দর করে কথা বলল, কিন্তু ভয়টা এতই জেগে ধরেছিল যে রাতে গা কাঁপিয়ে জ্বর এলো আমার। ঘরে আব্বা একা মানুষ, আমার তখন ধুম জ্বর। মধ্যরাতে বাবা মেয়ের তখন বেহাল অবস্থা। তখন গ্রামের তো তেমন ডাক্তার ছিল না। জ্বরে আমার দাঁতের সাথে দাঁত লেগে আসার উপক্রম। বাহিরে তুমুল ঝড়, তার মধ্যে বাহির থেকে গাড়ির শব্দ পাওয়া গেল, যা তুমুল বৃষ্টির ছাট পেরিয়ে শোনা গেল। বাবা ছুটে বাহিরে গেলেন। আমি তখন প্রায় জ্ঞান হারিয়ে ফেলব অবস্থা। ঝাপসা চোখে দেখলাম দুপুরের সেই অপরিচিত পুলিশ অফিসারটা হন্তদন্ত হয়ে আমাদের ঘরে এসেছে। পাশে আরেকজন অফিসারও। দ্বিতীয়বার লোকটিকে দেখে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরে তখন দেখি আমাদের সদরের হসপিটালে আমি ভর্তি। চারপাশে রোদের ঝিলিক। জানতে পারলাম পুরো একটা রাত আমি অবচেতন ছিলাম। আমাকে সেই পুলিশ অফিসারই হসপিটালে নিয়ে এসেছে গাড়ি দিয়ে। সারা রাত সে এখানেই ছিল, বাবাকে অনেক সাহায্য করেছে, কিন্তু জানি না আমার কেন যেন লোকটাকে ভয় লাগতো। কেমন একটা অনুভূতি হতো নিজেও বুঝতাম না। এই লম্বা চওড়া লোকটাকে দেখে বুকে বুকে ভয় হতো। হসপিটালে আমি 3 দিন ছিলাম। লোকটা 3 দিনের রাতে এসে দেখে যেত। আমি তখন ঘুমিয়ে থাকার অভিনয় করতাম, যেন তার চোখে চোখ পড়লে আমি শেষ হয়ে যাব। আমার 15 বছরের জীবন তখন ততটাও মজবুত ছিল না। 3 দিন পর বাড়ি ফিরলাম। শরীর সুস্থ হতেই আবার আমার ছুটোছুটি শুরু, গ্রাম চড়ে বেড়ানো শুরু। কিন্তু যখন পুলিশের গাড়িটা দেখতাম তখনই লুকিয়ে যেতাম। একদিন দুপুরে পুকুরে নেমেছি আমাদের গ্রামের আরও ছেলে মেয়েদের সাথে। বাবা পাশের মাঠ থেকে চিৎকার চেঁচামেচি করছে যেন উঠে যাই পুকুর থেকে। কিন্তু কে শুনে কার কথা? আমি তো আমার দুষ্টুমিতেই মত্ত। হুট করেই তখনই সেই চিরপরিচিত গাড়িটা এসে থামলো।
ছেলে মেয়ে সব পুকুর থেকে উঠে দৌড়। আমার আবার ততক্ষণাৎ মাথায় বুদ্ধি আসে কম। যতক্ষণ বুদ্ধি এলো ততটুকু কাজে লাগিয়ে আমি পুকুরে ডুব মারলাম। কিন্তু কতক্ষণ আর শ্বাস আটকে রাখা যায়? আমারও হলো বেহাল দশা। দম আটকে দ্রুত উঠে গেলাম। উঠতেই চোখ পড়ল পুলিশ বাবুর দিকে। সে বুকে হাত গুটিয়ে আমার দিকে তাকিয়ে আছে। প্রথম দেখার পর আবার আমাদের দ্বিতীয়বার সরাসরি চোখে চোখ রাখা হলো। মানুষটার মুখটা দেখলে আমার যেন কি হয়ে যেত। আমাকে এমন তাকিয়ে থাকতে দেখে সে ধমক দিল। তার রাশভারী কণ্ঠে শরীরে প্রতিটা নিউরন কেঁপে উঠল। বাবা ছাড়া আমি কারো ধমকে ভয় পেতাম না। অভিমান তো করব দূরের কথা, অথচ আমি ভয় পেলাম লোকটার ধমকে। অভিমান করে উঠে গেলাম পুকুর ছেড়ে। বাবার পর এই দ্বিতীয় পুরুষ যার উপর আমার অভিমান হলো। এরপর দিন গড়াতে লাগলো। লোকটা আর তার বন্ধুকে দেখতাম প্রায়ই। আমাকে দেখলেই পুলিশবাবু তার রাশভারী কণ্ঠে ডাক দিয়ে এটা ওটা বলতেন। কি সুন্দর হাসতেন। আমি কেবল অপলক তাকিয়ে দেখতাম। বাবা বলতো আমাকে বিয়ে করে নিয়ে যাবে এক রাজপুত্র। আমি মনে মনে ভাবতাম পুলিশবাবু সে রাজপুত্র হলে খারাপ হবে না। আবেগের কাছে তখন ভালোবাসার ফুল ফুটলো। ওরা দুই বন্ধু গ্রামে বেশ সুনামও কামালো। ওরা আসার পর কমে গেল ডাকাতির প্রকোপ। ওনার সাথে আমি প্রথম মানসিকভাবে ঘনিষ্ঠ হয়ে এক ঘটনার। আগে তো দূর থেকে দেখতাম, হাসতাম। সে ঘটনার পর আমাদের সম্পর্ক হয়ে গেল সহজ সরল। আমার এক বান্ধবীকে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিতে চাইলে সেই মানুষ প্রতিবাদ করেন। আমার বান্ধবী আবার পড়াশোনা করত। পুলিশবাবু আমার বান্ধবীর পড়াশোনার দায়িত্ব নেন। এরপর থেকে মানুষটার প্রতিটা কাজে আমি মুগ্ধ হতাম। আমার সাথে তার সম্পর্ক একদম কাছ থেকে কাছের হয়ে গেল। মাঝে মধ্যে এটা সেটা রান্না করে পুলিশবাবুর আর তার বন্ধুর জন্য নিয়ে যেতাম। দু বন্ধু কত তৃপ্তি করে খেত। এমন করে বছর পেরোলো। পুরো গ্রাম জেনে গেল আমাদের সম্পর্কের কথা। সবাই জানতো পুলিশবাবুর সাথে আমার বিয়ে হবে। কিন্তু কথা থামালেন অবনী বেগম। আমজাদ সওদাগর তখন হাত পা কাঁপাকাঁপি অবস্থা। সে যে সত্যের মুখোমুখি সে আজ হয়েছে তা না জানতে পারলে যে নিস্তার নেই। সে উত্তেজিত কণ্ঠে বলল, কিন্তু কি? অবনী বেগমের দীর্ঘশ্বাসে ভারী হলো বুক। চোখে টলমল করে উঠল সেই অতীত। বাবার বিষ খাওয়ার শরীর যা কাদায় মাখামাখি হয়ে পড়েছিল মাঠে। কি বীভৎস সে স্মৃতি, কি বিশ্বাসঘাতক মানুষ। এয়ারপোর্টের বিচ্ছিরি শোরগোল। একটু পরপর ফ্লাইট ছাড়ার ঘোষণা। অবনী বেগমের চোখে টলমল অশ্রু। আমজাদ সওদাগর ক্ষণে ক্ষণে উৎকণ্ঠিত হচ্ছে। অধৈর্য কণ্ঠে বলল, কিন্তু কি বলবে তো? আর ওই পুলিশ অফিসার কি মেজো ভাই সাহেব ছিলেন? তুমুল কান্নার বেগের মাঝে হাসি এসে পড়ল অবনী বেগমের। আহারে, আর আর্তনাদ ছুঁতে পারল না কাউকে, বরং সন্দেহ পরিষ্কারের জন্য উন্মুখ মানুষ। বেশ বড়সড় এক দীর্ঘশ্বাস ফেলে অবনী বেগম চোখ বন্ধ করলেন। অতঃপর বলা শুরু করলেন, তখন সময়টা বর্ষাকাল। হুট করে গ্রামে কেমন যেন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হলো। ছেলে মেয়ে নেশায় আসক্ত হয়ে যাচ্ছিল। চুরি, মারামারি, হানাহানিতে গ্রাম উত্ত্যক্ত। আমার সাথেরই কত বন্ধু এই নেশায় আসক্ত হয়ে যাচ্ছিল। এক অরাজকতার সৃষ্টি হলো। এই নেশাকে বা কারা পাচার করছে তার সম্বোধন পাচ্ছিল না কেউই। নতুন আরও পুলিশ অফিসারের আগমন ঘটল। আমিও ততক্ষণে বাড়ন্ত শরীরে বেশ বড়সড় হয়ে গেলাম। কোনো বিয়ের সম্বোধন আসতো না, কারণ সবাই জানতো আমার সাথে পুলিশ বাবুরই সম্পর্ক। হয়তো বেশ গভীর, শারীরিক আর কি, কিন্তু তেমন কিছুই ছিল না। সে আমায় হাত ধরেছিল দু একবার, এর বেশি কিছুই না। কিন্তু মানুষ তো বরাবরই বেশি ভাবতে পছন্দ করে। বাবা তখন ওনাকে বারবার চাপ দিত, বিয়ে করার প্রস্তাব দিত। উনি বলতো ওনার শহরে গিয়ে পরিবারের সাথে কথা বলে প্রস্তাব নিয়ে আসবে। আমারও হুড়মুড় করে শরীর বাড়ল। কিশোরী থেকে নারীতে পরিবর্তন হচ্ছি। গ্রামের অবস্থা বেহাল থেকে বেহাল হওয়ার শুরু করলো। রাস্তায় বের হওয়ার বিপদ হয়ে গেল। ঘরে সারাদিন পড়ে থাকতাম, দিন গুনতাম সে বোধহয় আসবে। কিন্তু আশার আলো কেবল হতাশায় পরিণত হলো। বর্ষার এক মাঝামাঝি সময় হুট করে সে একবারই উধাও হয়ে গেল। তার বন্ধুর কাছে ছুটে গেলাম, খোঁজ দিতে পারল না সে। আমি কেঁদে কেটে একাকার। গ্রামের মানুষ ততদিনে আমাকে এক কেলেঙ্কারি কালি লেপে দিয়েছিল। আমাকে নাকি নষ্ট করে সে মানুষ চলে গিয়েছে। বাবার অবস্থাও করুণ হতে লাগলো। আমার হাসি খুশি বাবাটা নীরব হয়ে গেল।
আমি কেবল ফ্যাল করে দেখতাম সেই নীরবতা। কাকে জানাবো সে কষ্টের কথা? তখন আমার কেউ ছিল না। অতঃপর তার বন্ধু আমাদের ভরসা দেয়, খুঁজে নিয়ে আসবে জানায়। কতগুলো দিন পেরিয়ে গেল হতাশায়। অতঃপর তার বন্ধু অনেক খোঁজখবর করে জানতে পারলো তার পরিবারের সবাইকে নাকি মেরে ফেলা হয়েছে। পুলিশবাবু এরপর থেকে নিরুদ্দেশ। আমার তখন হাউমাউ করে কান্না। লোকটা গেল কোথায়? আল্লাহর দরজার ৩ বার করে মাথা ঠুকতাম যেন সে ফিরে আসে। অতঃপর বর্ষার শেষের দিকে একদিনের কথা, আমি ভর দুপুরে ঘুমিয়েছিলাম। বাহিরে ঝরঝরে রোদ। গ্রামের এক ছেলে এসে খবর দিল তার দেখা নাকি পাওয়া গেছে। আমার পুলিশবাবু নাকি ফিরে এসেছে। আমি সেই ভর দুপুরে এলোমেলো শরীর নিয়ে ছুটে গেলাম। গ্রামের মাঠে তখন তুমুল ভিড়। থানার সবচেয়ে বড় অফিসারও নাকি এসেছে। কত বড় বড় মানুষ, কত অফিসার। আমি আমার পুলিশবাবুর দিকে তাকাতেই থমকে গেলাম। শরীরে কালো পোশাক, চেহারা একবারে ভেঙে গেছে, চোখগুলো কেমন ভেতরে চলে গেছে, মুখ ভর্তি চাপা দাড়ি। মানুষটাকে মাঠের মাঝখানে একটা গাছে বেঁধে রেখেছে। পরে জানতে পারলাম মানুষটা নাকি দেশদ্রোহী, পরিবার মারা যাওয়ার শোকে সে এই কালো দুনিয়ায় চলে গিয়েছে। সৎ থেকে তো পরিবার হারাতে হয়েছিল, অসৎ হয়েছে তাই। গ্রামের নেশায় প্রবেশও সে করিয়েছে। আমি মানতে পারিনি মানুষটার বিধ্বস্ততা। ছুটে যেতে চেয়েছিলাম তার কাছে, কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি। মৃত্যুর আগে নাকি সকলের শেষ ইচ্ছে পূরণ করা হয়, কিন্তু মানুষটা আমাকে একবার ছুতে চেয়েছিল, সেই ইচ্ছেটাও ওরা পূরণ করতে দেয়নি। আমি কত কাঁদলাম, হাউমাউ করে কাঁদলাম। আমার কান্না ওদের হৃদয় অবধি পৌঁছায়নি। আমি ভিক্ষে চেয়েছিলাম মানুষটার প্রাণ। বলেছিলাম আমার অনেক দূরে চলে যাব, এই পাপে আর ডুবতে দিব না মানুষটাকে। ওরা শোনেনি। আমার এত যন্ত্রণার ভালোবাসা, আহা কি নিদারুণ তার বিধ্বস্ততা। মানুষটা আমাকে একবার ধরতে চেয়েছিল, কিন্তু তার আগেই তার শরীরের পরপর 6টি গুলি করে মেরে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়। রক্তে লাল হয় আমার প্রিয় স্বজনবাদীর মাঠ। যে মাঠে মানুষটার হাত ধরে ছুটে বেরিয়েছিলাম, সে মাঠে পড়ে থেকে নির্লিপ্তভাবে আমার পুলিশ বাবু, যার সুনামে একদিন গ্রাম মুখরিত ছিল। তার লাশ সেদিন দেশদ্রোহীর লাশ হিসেবে গণ্য হয়েছিল। আর তাকে গুলি করেছিল কে জানো? তার প্রাণপ্রিয় বন্ধু, তোমার ভাই নুরুল সওদাগর। আমায় চোখ ভরে দেখতে দেয়নি আমার পুলিশ বাবুকে। ওরা পাষণ্ড। আমি হাউমাউ করে কেঁদেছি, কি ব্যথা নিয়ে চিৎকার করেছি। মৃত্যুর পরও মানুষটা চোখ মেলে যেন অপলক চেয়েছিল আমার দিকে। আমি শেষবার ছুতেও পারলাম, দেয়নি ছুতে আমায়। তোমার ভাই সেদিন বন্ধুত্ব ভুলে হয়তো কর্তব্য পালন করেছিল, কিন্তু আমি আজও ভুলিনি সেই ভয়াবহতা। আমার মানুষটার এই দশা আমি আজও ভুলিনি। প্রকৃতি আমার এসবটা নিয়েও ক্ষান্ত হয়নি। যখন আমি গুটিয়ে গেলাম শূন্যতায়, আমার বাবা আমার বিধ্বস্ততা অবস্থা সহ্য করতে না পেরে বিষ খেয়ে সেই মাঠেই আত্মহত্যা করে মানুষটা মারা যাওয়ার 3 দিনের মাথায়। সেদিন সন্ধ্যায় তুমুল ঝড়। আব্বা আমার ঘরে নাহি ফিরে। চিন্তায় আমি মরিয়া। আব্বাটা ছাড়া যে আমার কেউ ছিল না এই দুনিয়ায়। অবশেষে পরের দিন সকালে মানুষ খোঁজ দিল আব্বা আমার স্বার্থপর হয়েছে। আমায় এই গোটা দুনিয়ায় একা রেখে চলে গেছে। আমার আব্বা বেইমানি করেছে। আব্বা আমার বিশ্বাসঘাতকতা। ওরা কেউ কথা রাখলো না, কেউ আমার রইল না। ওরা শেষ করে দিয়েছিল আমায়। এই সবটা হারানোর যন্ত্রণায় রাগ গিয়ে পড়েছিল তোমার ভাইয়ের উপর। সেও তখন ট্রান্সফার হয়ে শহরে চলে এসেছিল। অতঃপর প্রতিহিংস আগুনে দাও দাও করে জ্বলে আমিও পা রাখলাম সওদাগর বাড়ি। এরপর আগুন আজ কেবল মায়া হয়ে রইল। অবনী বেগমের চোখ অশ্রুতে ঢেউ। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে সে কান্নার দাপটে। আমজাদ সওদাগরের চোখেও দেখা দিল অশ্রুদের ভিড়। এতটা দুঃখ পুষে রেখে একজন মানুষ তার সাথে এত বছর ঘর করে গেল, অথচ সে টেরই পেল না। বরং মিছে ভ্রম নিয়ে করে ফেলেছে জীবনের চরম ভুল। এই ভুলের মাসুল আদৌ দেওয়া যাবে? তন্মধ্যে অবনী বেগমের প্লেন ছাড়ার সময় হলো। চোখের জল মুছে অবনী বেগম ব্যাগটা কাঁধে চড়িয়ে উঠে দাঁড়ালো। আমজাদ সওদাগর আমতা আমতা করে কেবল ডাক দিল, অবনী। প্রতিমধ্যে থামিয়ে দিল অবনী বেগম। মুচকি হেসে বলল, তুমি হয়তো আজ বলতে চাও তা আমাকে দ্বিতীয়বারের মতন ভেঙে দিবে।
প্রথমবার ভেঙে গিয়ে অনেক কষ্টে জোড়া লেগেছি, দ্বিতীয়বার হয়তো আর পারবো না। তোমার আমাকে নিয়ে ভুল ধারণা ছিল, আমিও ভাঙাতে চাইনি। ভেবেছিলাম একটা কলঙ্ক লাগুক তোমার ভাইয়ের গায়ে। আমি অভাগিনী তো চির কলঙ্কিনীই ছিলাম। তাছাড়া তুমি যেভাবে ধোঁয়াশা আমিটাকে আঁকড়ে নিয়ে ভালোবেসেছিলে, আমি ভুলে গিয়েছিলাম ভালোবাসাও যে রং বদলাতে পারে। আজ এই আফসোস করলাম। তুমিও না হয় একটু আফসোস করো, আমাকে সব খুলে বলতে না পারার আফসোস। আমাকে অনেক ভালোবেসেও কিছুটা কম ভালোবেসেছো, সেই আফসোস। কিছু আফসোস থেকে যাক, অবসাদ জাগবে। আমায় এতদিনে ভুলে গিয়ে খুশি ছিলে, আজ থেকে না হয় প্রতিক্ষণে মনে রাখলে। আমি আজ একটু স্বার্থপর হলাম। কি সুন্দর তোমার মনে আফসোস জাগালাম। ভালো থেকো। কেমন? আমজাদ সওদাগর কেবল তাকিয়ে রইল অবনী বেগমের যাওয়ার পানে। সত্যি হয়তো সে অনেক ভালোবেসেও কোথাও একটা ভালোবাসতে পারেনি। সত্যি বলতে এক জীবনে হয়তো অনেকটা ভালোবাসা কাউকেই দেওয়া যায় না। আজ সূর্য তার উত্তপ্ততা দু হাত ভরে উজাড় করছে বেকার যুবকদের জ্বালিয়ে দেওয়ার নামে। পথে ঘাটে চাকরির খোঁজে হন্তদন্ত হয়ে অনবরত ছুটে যাওয়া বেকারদের বেলা সূর্য মানুষদের মতন কঠোর হয়েছে। উত্তাপে সে ঝলসে দিতে যাচ্ছে বেকারদের দূর দূরান্তে হেঁটে যাওয়ার শক্তিকে। তবে বেকাররা সূর্যের চেয়েও তেজি হয়। মাথায় বেকারত্বের যে বোঝা, এই বোঝার চেয়ে আরও বেশি কঠিন তাদের কিছুই মনে হয় না। পেটে ক্ষুধা, পকেটে বাবার ওষুধের লিস্ট, হাতে প্রেমিকার বিয়ের কার্ড, মাথায় দায়িত্বের ভারী বস্তা, এসবের ছাড়িয়ে যেতে পারে না সূর্যের তেজ। চাকরির ৬ নাম্বার পরীক্ষাটাও আজ দিয়ে দিল বাহার। মাঝে সে অনেক ছুটোছুটি করেছে একটা চাকরির জন্য। কত রাত ঘুমিয়েছে ফুটপাতে। রাতের রাস্তার ভয়ঙ্কর শীতলতা বুকে বেঁধেছিল নিউমোনিয়ার সংসার, তবুও সে থামেনি। এখানে ওখানে যোগ্যতার বটবৃক্ষ ঝাঁকিয়ে করেছিল চাকরির সন্ধান। অথচ বাহার তখনও জানতই না, টাকার তৈরি এই অযোগ্য শহরে যোগ্যতার কেবল নিরেট নিশ্চুপ মূল্যহীন পরিত্যক্ত কবর। আজ বাহার তা জানে, তবে আজ তার একটা চাকরির জন্য তেমন হাহাকার নেই। বেকারত্ব তো সব কেড়েছে, এখন বেকারত্বের হাহাকারের বাহারের ভেতরে ছুতে পারে না। চাকরির চিন্তায় আজকাল তার আর রাত জাগতে হয় না। তবে আজ হুট করে মনে হলো চাকরি তার প্রয়োজন। পায়ের নিচে একটা শক্ত ভিত্তি প্রয়োজন। মানুষের জন্ম নিয়ে বেকারত্ব অভিশাপ, কুকুর বিড়াল হয়ে বেঁচে থাকাটা জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। আর একজন পুরুষের ব্যর্থতা সমাজের কাছে হাস্যকর। মাথার উপর রোদের প্রখরতা, ঘামে ভিজে গেছে শরীরের খুব সস্তার টি শার্টখানা, এলোমেলো ঝাঁকড়া চুল লেপটে গেছে পরম অবহেলা কপালের মধ্যিখানে। সিগারেটের ঝলসানো ঠোঁটগুলো আর গালে চামদারি অবাধ বিস্তারে বাহার ভাইকে কেমন অবহেলায় হারানো নিদারুণ কোনো সুন্দর নির্দেশনা লাগছে, যাকে দেখতে দেখতে কাটানো যাবে শত সহস্র যুগ। হুট করেই প্রচণ্ড পথচারীদের ভিড়ের মাঝে বাহারের মাথায় আর রোদ লাগছে না। সে হাঁটছে, তার তালে তাল মিলিয়ে একটা হাওয়া হাঁটছে, বিরাট ছায়া। বাহার অবাক হয়ে পাশ ফিরে তাকাতেই দেখল কাঁধ সমান চুলগুলো ঝুঁটি করে খুব সাদামাটা পোশাকে কি সুন্দর হাসি দিয়ে দাঁড়িয়ে আছে চিত্রা। চিত্রা বাহারের পায়ের সাথে পা মিলিয়ে ডানে হাত ধরে রাঙ্গা রঙিন হাতাটা নিয়ে হাঁটতে হাঁটতে বলল, রৌদ্রের মাঝে ছায়া হতে এসেছি। এই যে গরম আপনাকে কেমন নাজেহাল করে দিয়েছে, তা তো আমার মোটেও ভালো লাগে না। রোদ ভালো, রোদের শোক ভুলে যাওয়া ঔষধ থাকে। অতিরিক্ত রোদ মাথায় থাকলে শোক তখন মস্তিষ্কে বিচরণ করতে পারে না। কিন্তু আমরা বরাবরই শীত পছন্দ করি, অথচ শীতলতায় শোক গাঢ় হয়। যারা অতিবত্ত ভীষণতায় ভুগে তাদের উচিত সারাদিন রোদের দাবানল সহ্য করে পথ থেকে পথান্তর ঘুরে বেড়ানো। আচ্ছা বাহার ভাই, এত মানুষের ভিড়ে যে এমন হেলে দুলে হাঁটছেন, বিরক্ত লাগে না? এই হাজার মানুষের ভিড়ে থাকলে একাকিত্ব অনুভব হয় কম। মনে হয় আমার মানুষ না থাক, অনেক মানুষ তো আমার আশেপাশে আছে। জীবনকে পজিটিভ অনুভব করাও, তবে না হয় বেঁচে থাকা সার্থক। চিত্রা একরাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে রইল এই বেকার যুবকটার দিকে।
কে বলেছে এই শহর কেবল অর্থের পূজারী? এই যে কিছু কিছু কিশোরীর মনে বেকার বাহার ভাইয়েরও তো একরাশ প্রশান্তি। চিত্রাকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে আর চোখে তাকালো বাহার। ফিচলে কণ্ঠে বলল, এভাবে তাকিয়ে থেকো না মেয়ে, দুর্বলতা হানা দেয়। আচ্ছা মেয়ে, তুমি আজকাল বুকের বাপাসটায় উকিঝুঁকি দাও কেন? হেতায় কেন তব বিচরণ? বাহারের প্রশ্নে লজ্জা লাল হলো চিত্রার মুখ। বাহার ভাই দারুণ অস্বস্তিতে দিতে জানে। হাঁটতে হাঁটতে প্রতিমধ্যে বাদামও খেলো দুজন। ভাগাভাগি হলো আরও কিছু অনুভূতি। অষ্টাদশীর জন্য এই যেন ঢের। অবনী বেগম দেশে ফিরেছেন 5 দিন হতে চলল। স্বাভাবিক সহজ সরল জীবনযাত্রা সে ফিরে এসেছে। ভিনদেশে যা চোখ দেখেছে তা সে ভিনদেশেই যেন রেখে এসেছে। সে খবর কাউকে জানায়নি, কেউই জানে না। বাড়িটাতে আবার কিছুটা গমগমে ভাব। কেবল মুনিয়া বেগমের শূন্যতা হুটহাট বেশ অনুভব হচ্ছে। এত খোঁজ খবর করেও মানুষটার কোনো খবর পাওয়া গেল না। চৈত্রের গল্প যেমন বৈশাখ হওয়ার মিলিয়ে যায়, তেমনই মিলিয়ে গেল মানুষটা। কতগুলো দিন মানুষটা ছাড়া দিন কাটাচ্ছে সওদাগর বাড়ি। রান্নাঘরে রান্নার ব্যস্ত অবনী বেগম। হাতে হাতে সাহায্য করে দিচ্ছে চিত্রা। ওহিয়াপা ভার্সিটিতে গিয়েছে, না হয় সেও সাহায্য করত। আজকাল রোজা সদাগরের রান্নাঘরে তেমন দেখা যায় না। বেশ অদৃশ্য এক ক্ষমতার দাপট যেন পেয়ে বসেছে তাকে। না চাইতেও সবটা কেবল তার ইশারাই হচ্ছে। আর এসবের সবচেয়ে ভুক্তভোগী মানুষটা হলো চিত্রা। হুট করে চোখের বালি হয়ে গিয়েছে সে। রান্নাঘরে ভয়াবহ রকমের গরমের ঘেমে নিয়ে একাকার চিত্রা। ছোট মুখটা কেমন শুকিয়ে গেল। মাহীনতা অভাব যেন তার পুরো মুখমণ্ডলে বিস্তার করছে। বাড়ির সবচেয়ে অপ্রয়োজনীয় মানুষ দোয়েলের মায়া লাগালো চিত্রার জন্য। সে কিশোরী দোয়েল বেশ মায়া কণ্ঠে বলল, চিত্রা আপা, আপনি ঘরে গিয়া একটু গোসল করেন। কেমন ঘাইমা গেছেন? আমি তো আছি এখানে, জাজিরে আমি আগাই দিমু, আপনি যান। অবনী বেগমও চুলার খুন্তি নাড়তে নাড়তে চিত্রার দিকে তাকালো। শ্যামলা মুখটা গরমে কেমন লাল হয়ে গেছে মেয়েটার। অবনী বেগমও আদুরে সুরে বলল, হ্যাঁ চিত্রা, যাও তোমার ঘরে গোসল করো। গরমে কি অবস্থা হয়েছে তোমার রান্নাঘরে, এই জন্য আসতে না বলেছি। যাও যাও। চিত্রা পেঁয়াজের শেষ টুকরোটা কাটতে কাটতে বলল, এই তো যাচ্ছি, আরেকটু। অবনী বেগম আর কিছু না বলে কেবল হতাশায় শ্বাস ফেললেন। বাড়িতে আসার পর বাড়ির নিবিড় পরিবর্তনটা সে বেশ শুকনোভাবে খেয়াল করেছে। পেঁয়াজগুলো সুন্দর করে কেটে ছোট চাচির সামনে রাখলো চিত্রা। অবনী বেগম মাথায় হাত বুলিয়ে ধীর কণ্ঠে বলল, চিন্তা করো না চিত্রা, তোমার আম্মু ফিরে আসবে। সে তোমাকে 1 মিনিটও চোখের আড়ালে রাখতে পারতো না। হয়তো অভিমান হয়েছে খুব, তাই এতদিন যাবৎ তোমাকে তোমার থেকে দূরে। অনেকগুলো দিন পর কারো স্নেহের হাত পেতে অষ্টাদশী প্রগাঢ় অভিমান ঠোঁট ফুলিয়ে ছিটকে বেরিয়ে আসতে চাইল, কিন্তু সে বের করতে দিল না। বরং অমলিন একটা হাসি দিয়ে বলল, মা হয়তো দূরে আছে, কিন্তু আমি সবসময় অনুভব করি তাকে। তুমি চিন্তা করো না চাচি, আমি ঠিক আছি। অবনী বেগম আর কিছু বলার আগেই চিত্রের রান্নাঘর থেকে প্রস্থান করলো। দীর্ঘশ্বাস ভারী হলো পরিবেশ। হাসিখুশি পরিবারটা, আদলে থাকা মানুষগুলোর নির্মমতা বেরিয়ে আসছে যেন ভদ্রতার মুখোশ থেকে। ঝিমধরা ভারী সন্ধ্যা, বৈরিতার বিবর্ণ বাতাস। ওহি কাঁধের ব্যাগটা মুঠোয় চেপে ধরে গতিতে হাঁটছে। আজকাল চিত্রাকে তাদের বাড়ির গাড়িটা দেওয়া হয় না যাতায়াতের সুবিধার জন্য। মেয়েটার হাতে টাকাও বোধহয় নেই, ওহি দিতে চাইলেও নেয় না। হেঁটে হেঁটে বাসে চেপে যাতায়াত করে আসে। কলেজ বাসা থেকে কাছেই, রিক্সা দিয়ে আসা যাওয়া করা যায়, হেঁটেও আসা যায়, কিন্তু কোচিং বেশ খানিকটা দূরে। গাড়ি ছাড়া উপায় নেই। চিত্রার আবার বাস ট্রাভেলিং সহ্য হতো না, বমি করে ভাসিয়ে দিত। অথচ আজ এই মেয়েটা নির্দ্বিধায় আসা যাওয়া করছে সে বাসেই। চিত্রার প্রতি এমন অন্যায়ের নীরব প্রতিবাদে ওহিও বাড়ির গাড়ি ব্যবহার ছেড়ে দিয়েছে। ওহির 2য় বর্ষের ফাইনাল পরীক্ষা চলছে। সারা রাত দিন পড়াশোনা করেও তার তৃপ্তি মিলছে না। পরীক্ষার হলে গেলেই সে যেন সব ভুলে যায়। কি একটা অবস্থা! এই যে মিস, শুনেন প্লিজ। পরিচিত কণ্ঠ নীরব রাস্তায় যেন ঝংকার তুলল। ওহির ঝিমিয়ে থাকা চিত্র মিনিটে চঞ্চল হয়ে উঠল।
কপাল কুঁচকে বিরক্ত ছড়িয়ে গেল তার সারা মুখে। পায়ের গতি থেমে গিয়েছে ততক্ষণে। নীল রঙের পাঞ্জাবি পরা সুদর্শন নওশাদ খুব দ্রুত এগিয়ে এলো, ওহির পাশাপাশি এসে দাঁড়ালো। মুখে তার বিরামহীন সেই হাসিটা, কণ্ঠে মধুরতা। পাশে এসে দাঁড়িয়ে মিষ্টি হাসি বজায় রেখেই বলল, পরীক্ষা কেমন হলো শুনি। ওহির চোখ মুখ তখন আধার আর বিরক্ত। কণ্ঠ ঝাঁঝালো করে সে উত্তর দিল, আপনাকে বলতে হবে? হ্যাঁ বলতে হবে, বলেই তো জিজ্ঞেস করলাম। নওশাদের স্বাভাবিক উত্তর ওহির চোখে মুখে ধরা দিল বিস্ময়। লোকটা পাগল টাগল নাকি? ঝাঁঝালো কণ্ঠ আর স্বাভাবিক কণ্ঠের পার্থক্য বুঝে না নাকি? বিরক্ত হয়ে আবার নিজ গন্তব্যে হাঁটা ধরল সে। নওশাদও পায়ে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বলল, আপনি যেন কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট? সাইকোলজি। বাহ, তবে তো রীতিমতো মানুষের ভেতরের তথ্য বোঝার বিশেষ ক্ষমতা আপনার আছে, তাই না? নওশাদের কথায় থামলো ওহি। বুকে দু হাত ভাঁজ করে বলল, হ্যাঁ আছে, বলেন আপনার কি বলে দিতে হবে। নওশাদ কতক্ষণ মিছিমিছিয়ে ভাবুক মানুষ হলো, অতঃপর বেশ জয়ী একটা হাসি দিয়ে বলল, বলেন তো আমি আজ নীল রঙের পাঞ্জাবি কেন পরেছি? ওহি নওশাদের মুখের দিকে তাকালো, তারপর পা থেকে মাথা অবধি একবার চোখ বুলিয়ে কর্কশ কণ্ঠে জবাব দিল, আপনি বিশেষ কোনো কারণ ভেবে নীল রংটা পরেননি, হুট করে মন চেয়েছিল তাই পরেছেন, আর কিছু? নওশাদ বেশ অবাক হলো, বিস্মিত কণ্ঠে বলল, বাহ, বুঝলেন কিভাবে? কারণ যখন কেউ শুনে আমরা সাইকোলজি নিয়ে পড়াশোনা করছি, তখন তারা আমাদের অভিজ্ঞতা যাচাইয়ের জন্য হুট করে একটা অহেতুক প্রশ্ন করে, যে প্রশ্নের উত্তর হয়তো বিশেষ কিছু না, অথবা তাদের জন্য নেই এমন কিছু। ওহির আর চোখে তাকিয়ে উত্তর বলার ভঙ্গিমাটা বেশ উপভোগ করলো নওশাদ। হাসিরা আরও বিস্তৃত লাভ করলো। সে কণ্ঠ খাদে নামিয়ে বলল, আমার মায়ের আপনাকে পছন্দ হয়েছে জানেন। নওশাদের কথায় হুট করে হেসে উঠল ওহি। হাসতে হাসতে বলল, আহা, ভর সন্ধ্যাবেলায় মিথ্যা কথা কেন বলছেন? নওশাদ বেশ অবাক হলো, তবে কণ্ঠ খাদে ধরে রেখেই বলল, না সত্যি এটা। হুম, মিথ্যে এটা। কিভাবে বুঝলেন? নওশাদের বিস্মিত অবস্থা দেখে ওহির হাসি স্রোত বাড়ল। হাসতে হাসতে সে বলল, সাইকোলজির ক্ষুদ্র ক্ষুদ্র হিসেব আমার জানা আছে। আপনি সচরাচর হাত দুলিয়ে কথা বলেন, মানে সত্যি কথাগুলো, অথচ এই কথাটা বলার সময় আপনার দুহাত স্থির ছিল, আর চঞ্চল হাসিটা কেমন গুমট ছিল। খুব সম্ভবত আপনার মায়ের আমাকে পছন্দ হয়নি এমন কথা সে আপনাকে জানিয়েছেন, যার দরুন আপনি আমাকে উল্টোটা বলে পরীক্ষা করছিলেন। না হয় এমন একটা কথা আপনার মায়ের মাথায় এত দ্রুত আসতো না। নওশাদ অবাক চোখে তাকিয়ে রইল কেবল। মেয়েটা দারুণ বুদ্ধিমতী। সত্যি নওশাদের মা আজ কথায় কথায় ওহির উচ্চতার কথা বলেছে। ছোটোখাটো ওহি উচ্চতা মহিলার বেশ অপছন্দ হয়েছে সেটাই জানিয়েছেন। নওশাদের চুপ মেরে যেতে দেখে ওহি গম্ভীর কণ্ঠে বলল, আর কিছু বলবেন মিস্টার? আপনাকে আমার ভালো লাগে সেটা জানেন? ওহি ভরকালো না নওশাদের এমন কথায়, বরং বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, এটাও মিথ্যে। না, এটা সত্যি। না হয় এভাবে আপনার পিছু নিতাম বলুন। সে তো আপনি আমাকে জানার আকাঙ্ক্ষা থেকে পিছু নিয়েছেন, ভালো লাগা থেকে না। নওশাদের চলন্ত পা আবার থেমে গেল। হ্যাঁ, এটা ঠিক যে ওহিকে জানার ইচ্ছেটা তার ভেতরে আছে, কিন্তু পরেরটাও তো সত্যি। কিন্তু ওহি তা মানতে নারাজ। কয়েক প্রকার বাকবিতণ্ডা পর নওশাদ মুখ ছোট করে বলল, আপনার সাইকোলজি সব দিয়েছে, অনুভূতি বুঝার ক্ষমতা কি দেয়নি? চিত্রা হাসতে হাসতে বলল, আমার সাইকোলজির মতে নওশাদ সাহেবের অনুভূতি বেশ স্বল্প, আর এত স্বল্প অনুভূতি জাহির করা বোকামি। আপনি পাষণ্ড। কথাখানে বলেই উল্টো দিকে হাঁটা ধরল নওশাদ। ওহি হাসতে হাসতেই নিজেকে নিজে বলল, ভালোবাসার মানুষকে অবধি ভালোবাসা ছেড়ে দিলাম, পাষণ্ড না হলে কি পারতাম? আপনি তো দুদিনের অনুভূতি নিয়ে আসছেন। ছোট শ্বাস ফেলে দু কদম এগিয়ে যেতে কেউ ছুটে এলো তার কাছে। ওহি অবাক হয়ে পাশের মানুষটার দিকে তাকালো। ফর্সা নওশাদ সাহেবের মুখ লাল হয়ে গেছে দৌড়ানোর কারণে। সে বুক ভরে শ্বাস নিচ্ছে, অথচ মুখে আগের হাসিটা। হাঁপাতে থাকা অস্থির কণ্ঠে নিয়েই সে বলল, আচ্ছা, আপনার সাইকোলজির মতে আপনাকে পটানোর কিছু ট্রিক্স দিবেন? ওহি অদ্ভুতভাবে কতক্ষণ তাকিয়ে থেকে হাহা করে হেসে উঠল। সেই হাসির ঝংকারে নওশাদের সাথে মুগ্ধ হলো নিশ্চুপ রাস্তাটাও।
সন্ধ্যার নাস্তার আয়োজন মুখরিত ড্রয়িং রুমে। চিত্রা আর দৈল মিলে আয়োজন করেছে। তুহিনও আজ বাসায়। সবাই সোফায় বসে আছে, কেবল চাঁদনি আপা বাদে। আপা বোধহয় ঘরে। চিত্রা যখন নাস্তার প্লেটটা টেবিলের উপর রাখলো, তখন তুহিনের গুরুগম্ভীর কণ্ঠ ভেসে এলো। চিত্রা, আর কিছুদিন বাদে না তোর পরীক্ষা? তুই এসব কেন করছিস? চিত্রা নাস্তার প্লেটটা টেবিলে রেখে বড় চাচির দিকে তাকালো। বড় চাচি তাকে পড়ার টেবিল ছেড়ে উঠিয়ে এনেছেন বিকেলের নাস্তা তৈরি করার জন্য। এখন এটা ভাইজান জানলে হয়তো তুলকালাম করে হতে পারে, তাই সে চুপ হতে রইল। তন্মধ্যেই পরিচিত কণ্ঠ ভেসে এলো। ওমা তুহিন, তোমার মা নেই এখন বাড়িতে। এই সুযোগে চিত্রাকে একটু কাজ শেখাতে হবে না বলো? দরজার কাছে বাহার ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠল চিত্রা। সাথে বাহার ভাইয়ের এহেন কথা। কিঞ্চিত ভরকে গেল উপস্থিত সবাই। কেবল হতভম্ব চোখে তাকিয়ে রইল তুহিন। অবাক কণ্ঠে বলল, কাজ শিখাতে হবে মানে? ওর আবার কিসের কাজ? পড়াশোনা আছে না? পড়াশোনা আছে নাকি? আমি ভেবেছি তোমাদের মা যাওয়ার সাথে সাথে ওর পড়াশোনাটাও নিয়ে গেছে। না হয় মানুষের হুকুম এমন উঠবাস করতো। বাহার ভাই সচরাচর আসে না বাড়ির ভেতরে। আজ এসে এমন অদ্ভুত কথা বলছে যার দরুন অবাক হয়ে তাকিয়ে আছে তুহিন। সে যেন কিছুই বুঝতে পারছে না। একবার বোনের দিকে, আরেকবার বাহার ভাইয়ের দিকে তাকাচ্ছে। অবস্থা বেগতিক দেখে রোজা সওদাগর বোকা বোকা হেসে বলল, আরে কি যে বলো না বাহার, তা তুমি এখানে যে বিশেষ কাজে এসেছো? আমি কি যে বলি না আন্টি, যা সঠিক তাই বলি। চোখ থাকতে অন্ধ হওয়াটা তোমার মানায় না তুহিন। তোমার বোন কি করছে না করছে, কে কি করাচ্ছে খোঁজ খবর রাখো। তাই হয়তো। দায়িত্ব কেন অবহেলা করছো? মায়ের হারানো সেই ব্যথিত হওয়া বোনের সুখ তো সব উড়িয়ে দিচ্ছ, অথচ মেয়েটা সুখপ্রিয়। বহুদিন পর কেউ চিত্রার হয়ে কথা বলল। এই অনাকাঙ্ক্ষিত আনন্দ, চোখে অশ্রু জমল। মাথা নত করে সে লুকিয়ে রাখার চেষ্টা চালালো সেই অশ্রু। তুহিন বুদ্ধিমান ছেলে, সে ততক্ষণে বাড়ির ভেতরে পরিবেশ কথা কিছুটা আন্দাজ করে ফেলেছে। চেয়ার ছেড়ে সে উঠে দাঁড়ালো। চিত্রার কাছে গিয়ে মাথায় আদরে হাত বুলিয়ে শক্ত কণ্ঠে বলল, কি রে চিত্রা, তোকে দিয়ে কাজ কে করাচ্ছে? বড় চাচি নাকি ছোট চাচি নাকি ফুপি, কে বল? চিত্রা ছোট মানুষ, আদুরে ভাব তার শরীরে তো এখনো আছে। সে ভাইজানের বাহু আঁকড়ে কেঁদে দিল। আপন মানুষের পরিবর্তনের নীরব অভিযোগ যেন জানালো ভাইকে। তুহিনের রাগ চড়ে বসলো মাথায়। বোনকে এক হাতে ধরে টেবিলের সব খাবারের প্লেট এক এক করে ছুঁড়ে মারল ফ্লোরে। চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে গেল সেসব প্লেট। কাচের গ্লাসটা বড় চাচির পায়ের সামনে আছাড় মেরে আঙ্গুল উঁচিয়ে চিৎকার করে বলল, আপনাদের যদি কাজ করাতে মন চায় তবে নতুন কাজের লোক নিন, একজনের জায়গায় দুজন নিন। আপনাদের সাহস কীভাবে হয় আমার বোনের উপর এসব হুকুম তালিম করতে? হ্যাঁ, কে আপনি? সাহস কী করে হলো আমার চাচির? তুহিনের এমন রাগে উপস্থিত সবাই ভীতু। কেবল স্থির রইল বাহার। মাঝে মাঝে কিছু কথা সঠিক মানুষের কানে দিতে হয়। বড় চাচিরও ততক্ষণে অপমান আকাশ ছুঁয়েছে। সে দাঁত কিরমির করে বলল, তুহিন, ভদ্রতা তুলেছ? কাকে কি বলছো তুমি? আর তোমার বোনকে কাজ করাবো না তো কি করাবো? সে কোনো রাজপ্রাসাদ থেকে আসেনি। রাজপ্রাসাদের মেয়েরা তো অন্যদের বাড়িতে মানুষ হয়, তাই না? সামান্য একটা ব্যাপারকে এই মেয়ে কি বিশ্রী করে তুলল? স্বার্থপর মেয়ে। টেবিলের কাচের উপর গ্লাসগুলো ফেলে ভেঙে চুরমার করে ফেললো সব 1 মিনিটেই তুহিন। বড় চাচিকে আঙ্গুল উঁচিয়ে বলল, আপনি তো কোনো রাজপ্রাসাদ থেকে আসেননি। আপনার বাপেরও কোনো জমিদারি ছিল না। কন্যার ভার সামলানোর ক্ষমতাও তার ছিল না। বস্তিতে থাকতেন, এক রুমের খুপড়িতে। ভুলে গেছেন অতীত? আবার আমার বোনকে নিয়ে আপনি বাজে কথা বলছেন। পেটে ঘি পড়তেই পান্তা ভাতের কথা ভুলে ক্ষমতা দেখাচ্ছেন। অপমানে গা ঘিন ঘিন করে উঠল রোজা সওদাগরের। ছেলে মেয়ে দুটোকে কি সে কম ভালোবাসা দিয়েছিল? অথচ আজ কি কথা বলছে তারা। তন্মধ্যে নুরুল সওদাগর সশব্দে চর বসালো ছেলের গালে। এই প্রথম সে তার ছেলের গায়ে হাত তুলল। অফিস থেকে এসে ছেলের এমন রূপ দেখেই মূলত সে হতবম্ব। তুহিনের চোখ তখন ভয়ঙ্কর রকমের লাল, ফর্সা মুখে তখন তুমুল আক্রোশ। চিত্রা ছুটে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে যেতে নিলেই সিঁড়ির সামনে দাঁড়িয়ে থাকা টলমলে চোখের চাঁদনি আপা তার হাত ধরে আটকে দিল। চিত্রা হাত ঝাড়া দিয়ে রুমের ভেতরে প্রবেশ করার সময় ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ হলো।
পিছু ফিরে তাকাতেই চিত্রার চক্ষু চড়ক গাছে। বড় আপুর শরীরটা নিচের সিঁড়িতে পড়ে আছে। ভারী পেটটা ধরে তার হৃদয় বিদারক চিৎকার। রক্তে রঞ্জিত হলো সাদা ফ্লোর।